কি হাসছে অথবা একটা দুটো কমেন্ট করছে, আর এর মাঝে তুমি দাঁড়িয়ে ভাবছো যে গেল আমার হিউম্যানশিপ। নমস্কার, আমি একে বোস, বিবেক সারথিতে সুস্বাগত। তুমি যদি কলেজের দোরগোড়ায় বা কলেজের গণ্ডির মধ্যে আছো, তবে বিবেক সারথি তোমার জন্য। রবিবার সকাল 10টায় দেখতে ভুলো না। তুই না এলে সবাই কি বলবে জানিস? ভয় পাচ্ছিস নাকি? সবাই করছে, তোর প্রবলেমটা কি? এই ধরনের প্রশ্নের সম্মুখীন হও তো। নর্মাল, very simple questions, not exactly. এটা peer pressure এর এক ধরনের কন্ট্রোল সিস্টেম। Something like people like you controlling people like you. Control system. তুমি যাদের সঙ্গে উঠা বসা করো, পিয়ার প্রেশার বলতে যেটা বোঝায় আর কি, তুমি যাদের সঙ্গে উঠা বসা করো, তোমার সমবয়সী, তোমার বন্ধু, তোমার গ্রুপ, you hang around with, তারা বা তাদের মধ্যে কেউ একজনের দ্বারা তোমার ডিসিশনকে ইনফ্লুয়েন্স করা হয়। যদিও তুমি ভাবছো যে ইউ আর টেকিং দ্য ডিসিশন। রিসার্চ কি বলছে জানো? তোমরা যারা টিনেজার্স আছো, টিনস, রাইট, 13, 14, 15, 16, 17, 18, 19, টিনস, টিনেজার্স, ওয়ান্ডারফুল সময় বড় হওয়ার। কিন্তু 90% বলছে যে তারা পিয়ার প্রেশার ফিল করে। পিয়ার প্রেশারটা কোথা থেকে আসছে? সমবয়সী যাদের সঙ্গে ওঠা বসা করছো, তোমার বন্ধু, তোমার গ্রুপ, রাইট? সো খেয়াল করো, বেশিরভাগ সময় যারাই তোমরা সিগারেট ধরেছো অথবা অন্য কিছু অন্যান্য জিনিস ধরেছো যেটা অস্বাস্থ্যকর, খারাপ, সেটা কিন্তু বেশিরভাগই বন্ধুর মারফত এসছে, রাইট? তো ওই পিয়ার, ওই বন্ধুর পাল্লায় পড়ে ওগুলো তুমি নিজের মধ্যে অ্যাবজর্ভ করেছো। তুমি ভাবছো ইউ হ্যাভ টেকেন দ্য ডিসিশন, আর তুমি মনে করছো ইটস কোয়াইট আ স্মার্ট থিং টু ডু। বিশেষ করে মেয়েরা, তোমরা যদি ফুসফুসে ধোঁয়া পাঠাতে মনে করো যে তোমাকে স্মার্ট লাগছে, ধোঁয়া পাঠিয়ে লাগছে না। স্মার্ট কুল দেখাতে গিয়ে নিজের স্বাস্থ্য বিসর্জন দিতে যদি হয়, তবে সেটা কোনো রকম ভাবে স্মার্টনেস নয় দিদিমণি। নো, ইট ইজ সামথিং লাইক এ শর্ট টার্ম অ্যাক্টিং। আমি দেখি তো আসতে যেতে পার্কে যখন আমি হাঁটাচলা করতে যাই, আমি দেখি গ্রুপ অফ কিডস তোমাদের মতন দাঁড়িয়ে আছে, মেয়েরা বিশেষ করে। তোমরা সিগারেটটা ধরেছো দেখেই বোঝা যাচ্ছে সামলাতে পারছো না, কিন্তু চেষ্টা করছো। বিলিভ মি অর নট, তোমার বয়ফ্রেন্ড অথবা বন্ধুর সমসাময়িক আসার জন্য তোমাকে সিগারেট খেতে হবে না। তুমি তার থেকে এমনি অনেক উপরে, বিকজ ইউ আর এ ওম্যান, রাইট? ইটস নট স্মার্টনেস। প্লিজ ট্রাই টু কাম আউট অফ ইট। ইটস অ্যান অ্যাবসলিউট স্টুপিডিটি। আরেকটা ইংলিশ টার্ম আছে, মেয়েরা তোমরা তার জন্য হয়তো ইনফ্লুয়েন্স হও, সেটা হচ্ছে ফেমিনিজম। উই আর অল ইকুয়ালস। কে বুঝিয়েছে কে জানে? তোমরা ইকুয়াল হবে কেন? তোমরা অলওয়েজ এক স্টেপ উপরে আসো। শিব পার্বতী, পার্বতীকে উপরে রাখি, রাম সীতাকে উপরে রাখি, রাধা কৃষ্ণ রাধাকে উপরে রাখি। বাই ডিফল্ট আমাদের এই সিভিলাইজেশনে তোমরা মেয়েরা উপরে আছো। সমান সমান থাকার জন্য সিগারেট খেতে হবে? হাই কপা। এনিওয়ে, সো তুমি ভাবছো যে তুমি নিজে ডিসিশন নিচ্ছ, বাট অ্যাকচুয়ালি ইউ আর প্রোগ্রাম। আরো একটা বাস্তব উদাহরণ দিই। বন্ধু বল, চল আজ ক্লাস বাঙ্ক করি। তুমি বললে না 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 না, আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস আছে, আজ হবে না, আজ হবে না। বন্ধু তখন মুচকি হেসে বলল, অন্যদের দিকে তাকিয়ে আর কি মেজরলি বললো যে, দেখ আমাদের মধ্যে আইআইটি টপার এসে গেছে,
তুই তো মামা কালকে নিট দিলে পরশু ডাক্তার হয়ে যাবি। এবার যখন তোমার বন্ধু এই কথাগুলো বলছে তখন অলরেডি তোমার মধ্যে একটা প্রেশার বিল্ড আপ হচ্ছে, কারণ সেই বন্ধুর সাথে সাথে আরো যারা তোমার সঙ্গে আছে তোমার গ্রুপে তারাও আর এর মাঝে তুমি দাঁড়িয়ে ভাবছো যে গেল আমার হিউম্যানশিপ, চলে যাচ্ছে একদম রসাতলে। হতেই পারে না, গর্জে উঠলে তুমি, তোমার ভিতরে সিংহ গর্জে উঠলো, তুমি বললে চল, বাস পতনের শুরু। দিস ইজ পিয়ার প্রেশার, রাইট, যেটা তোমাকে আমি বলছিলাম। সো এটা কি হলো যে কন্ট্রোল সিস্টেমের মধ্যে থেকে তুমি ইনফ্লুয়েন্সড হয়ে গেলে, রাইট, কিন্তু তুমি ভাবছো যে এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ডিসিশন নিয়েছো। নো, ইউ আর সিম্পলি প্রোগ্রামড টু টেক দ্যাট ডিসিশন। সো এটা একটা কথা মনে করলো আমার, এই ধরনের বাঙ্কের ব্যাপারে বললে যখন, তখন আমি স্কুলে পড়ি, আমি তো আমাদের ক্লাস মেবি 8th স্ট্যান্ডার্ড আই থিঙ্ক, ইয়া। সো আমার ক্লাসে আমার এক বন্ধু ছিল, তো সেদিনকে সে আসেনি, তারপরেরও বেশ কিছুদিন আসেনি। তারপরে একদিন এলো, মেডিকেল সার্টিফিকেটটাকে দিল, তো ঠিক ভালো কথা। তো তারপরে জানতে চাইলাম যে কি অসুস্থ হয়ে পড়েছিল, কি হয়েছিল? বললো আর বলিস না। তখন একটা সিনেমা হল ছিল, নামটা ঠিক জানি না, আমার মনে পড়ছে না এখন, দমদম ক্যান্টনমেন্টের দিকে। তো তেনারা বন্ধুরা মিলে স্কুল ইউনিফর্ম পরেই, টাইটা ছিল না, তেনারা ওই সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। আর ভাগ্য, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল মহাশয় গাড়ি করে তখন ওখান থেকে ক্রস করছিলেন, তার ওইদিকে যাওয়ারই কথা না জীবনে, কিন্তু ক্রস করছিলেন, সেদিনকে ধরা পড়েছে। এবার যেই তাড়া খেয়েছে, দৌড়ে ছুটে পালিয়ে গেছে। এইবার মাথার মধ্যে ঘুরছে, এবার তো স্কুলে আসতে হবে, কিভাবে আসতে হবে? 3-4 দিনের একটা অসুস্থতার প্রোগ্রাম করে মেডিকেল সার্টিফিকেট দিয়ে কোনো রকমে বাঁচল। ওটাও কিন্তু একটা ইনফ্লুয়েন্সের দ্বারা হয়েছে, বাঙ্ক করেছিল সে। সো আরেকটা নিয়ে কথা বলবো, যেটা আমাদের সমাজকে না খোকলা করে দিচ্ছে, একদম খোকলা করে দিচ্ছে। সো লিসন ভেরি কেয়ারফুলি। রাফলি অ্যাবাউট 60-65 ইয়ার্স ধরে, মানে 60-এর দশকে এটা শুরু হয়েছে। তার আগে আমি প্রশ্নটা করি, পলিটিক্স কি খারাপ? একদম না, ওটা নিউট্রাল জেন্ডার হিসেবে যদি দেখো। প্রশ্নটা হচ্ছে তুমি কি বুঝে ঢুকেছ নাকি ভিড় দেখে ঢুকে পড়েছ? ভিড়, গ্রুপ, সমবয়সী, পিয়ার প্রেশার, তার জন্য ঢুকে পড়েছ। আস্ক ইয়োরসেলফ, 60-এর দশক থেকে পলিটিক্যাল পার্টির কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো হলো প্রশিক্ষণ কেন্দ্র, শিকার ক্ষেত্র এবং প্রভাব কেন্দ্র। ভালো খারাপে যাচ্ছি না, অনেকের হয়তো এই কথাগুলো ভালো নাও লাগতে পারে, হুইচ ইজ ফাইন। আমি কেন বলছি সেটাতে আসছি। চলো, তুমি আর তোমার বন্ধু স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডিতে ঢুকলে। অদ্ভুত রকম ভাবে স্কুলের মধ্যে একটা ডিসিপ্লিন পরিকাঠামো ছিল, এখন একদম উন্মুক্ত, স্বাধীন তোমরা। তো যেই ওই চৌকাটটা পেরিয়ে ঢুকলে, পরিচয় হলো এই ধরনের অনেক রঙের সঙ্গে। তোমার বন্ধু একদিন এসে বললো চলো পলিটিক্সে জয়েন করি। তুমি বললে কেন? বললো পাওয়ার ব্রো, পাওয়ার, চল চল। তো যথারীতি আবার ওই পিয়ার প্রেশার, গ্রুপ প্রেশার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, তুমি জার্সি পরে ফেললে, ঠিক আছে, একটা জার্সি পরে। এদিকে কিন্তু পাওয়ার মানে না সে জানে, বন্ধু জানে না, তুমি জানো, জানার কথাও না, পরে ফেললে একটা জার্সি। মজার ব্যাপার হলো জার্সিতে জানো তো, তুমি যখন রংটা বদলাবে তোমাকে খালি জার্সিটা বদলাতে হবে, খেলার ধরন সব এক, সব এক। অনেকটা ঠিক, আজকে ইস্ট বেঙ্গলে খেলছো, কালকে মোহনবাগানে খেলবে, পরের বছর আবার ট্রান্সফার নিয়ে ইস্ট বেঙ্গলে আসবে। কি চেঞ্জ হলো? জার্সি চেঞ্জ হলো। ফুটবল খেলা, নিয়ম কানুন কি চেঞ্জ হয়েছে? হয়নি তো? এটাও ঠিক তাই।
তা তুমি জার্সিতে পড়ে ফেলেছো, একটা রং নিয়ে নিয়েছো। এই পুরো অঙ্কটা যদি তুমি দেখবার চেষ্টা করো, এই পিয়ার প্রেশার আর এই সাইমালটেনিয়াসলি তোমার ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে জীবনে, তুমি যদি দেখো এর সঙ্গে লজিক ইকুয়ালস 0, ইমোশনস প্লাস পিয়ার প্রেশার ইকুয়ালস 100। কারণ এই বয়সে তোমাদের লজিক ফুললি ডেভেলপ করে না, ইটস ইন দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট, ইটস ডেভেলপিং। আর তোমার ইমোশনস, আবেগ, ওটা মোটামুটি একটা জায়গায় চলে আসে, ডেভেলপমেন্টাল স্টেজে চলে আসে জায়গায়। তুমি আমার আগের ভিডিওটা দেখো, তবে রিলেট করতে পারবে আমি কি বলছি। সে ফর এক্সাম্পল, আমি যদি বলি লজিক প্রিফ্রন্টাল কোর্টেক্স, কেন এবং কি। আমি যদি বলি ইমোশনস লিম্বিক সিস্টেম, ওটা কেন এবং কি, রাইট? আগের ভিডিওটা দেখো, it will be better, then you'll be able to relate. Okay, তাই তুমি ফিলিংস দিয়ে ডিসিশন নিচ্ছ, নট থিঙ্কিং, রাইট? আমি যা যা কথা বলছি তা আমার নিজের অভিজ্ঞতা আর আমার সমসাময়িক আমার পিয়ার যারা আছে তাদের অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু কারণ আমি কোনো টাইম মেশিনে জন্মাইনি যে জন্মেই বুড়ো হয়ে গেল, না, তা কিন্তু হয়নি। আমিও টিনেজার ছিলাম তোমাদের মতন এক সময়, তবে সেটা প্রাগৈতিহাসিক কালের কথা বলছি আর কি। সো এই পলিটিক্স কলেজ, এটা নিয়ে আমার একটা গল্প আবার মনে পড়ছে আমার বন্ধুর। সে তখন যখন আমরা ওই বয়সে ছিলাম, তখনও খুব গর্ব করে একটা অহম বোধ কাজ করতো তার মধ্যে, যে প্রথম দিন কলেজে গেছে, দাদারা বলেছে যে ভাই আজকে একটা আমাদের রাস্তায় বসতে হবে, আমাদের একটা বিদ্রোহ কিছু একটা আছে। তো সে প্রথম দিন গিয়ে বসে পড়েছে, যথারীতি পুলিশ এসছে, তাদের সবাইকে তুলে নিয়ে গেছে। ওখানে বেশ কিছুক্ষণ ছিল, ও কিন্তু কিচ্ছু জানে না, বেশ কিছুক্ষণ ছিল, তারপরে আবার ছেড়ে দিয়েছে। তারপরে কলেজে ফিরে এসছে। প্রথম দিন খুব গর্ব করতো তখন। আজকে যখন কথা বলে, আজকে বলে যে মানে এর থেকে মনে হয় বোকামো ও জীবনে কখনো কোনো কিছু করেনি আর কি। বন্ধু, একটা খুব সুন্দর ব্যাপার আছে না উচ্চারণের শব্দটাতে, কিন্তু একটু ভাবো, দেখো যে তুমি তোমার অনেক ভুল কাজে এই বন্ধুই প্রভাবিত করেছে তোমাকে। অদ্ভুত না? কখনো কখনো বন্ধু টার্মটা আমার কাছে অক্সিমোরন লাগে। Well, that's life is all about. রিসার্চ বলছে যে এই পিয়ার প্রেশার আমাদের মধ্যে রিস্কি বিহেভিয়ার ইনক্রিজ করে দেয়। যেরকম আমার বন্ধু সেদিকে প্রথম দিনই বসে পড়লো, রাস্তাতে চলে গেল, দ্যাটস এ রিস্কি বিহেভিয়ার, হি ইজ নট সাপোজ টু ডু দ্যাট। বাড়ি থেকেও কেউ কখনো বলেনি ওকে, কিন্তু ইনফ্লুয়েন্সড, কন্ট্রোল সিস্টেমের মধ্যে পড়ে যায়। ওকে, নাও এতক্ষণ তো বললাম এটা the flip side of it or the negative side of it, কিন্তু তুমি যদি ঠিক মতন একটা অ্যাপ্রোচ নাও, that will be a game changer for you. তুমি তবে পিয়ার প্রেশারটা ট্যাকল করতে পারবে। সেটা কি? সেটা হলো আত্মসম্মান, সেলফ এস্টিম। যার নিজের উপর কনফিডেন্সের অভাব, সে বেশি ম্যানিপুলেটেড হয়, ইনফ্লুয়েন্সড হয়। ঠিক তার উল্টোটা ভাবো, আদার সাইড অফ দ্য কয়েন, যে কনফিডেন্স লেভেলটা অনেক উপরে, তাকে ইনফ্লুয়েন্স করা, ম্যানিপুলেট করা অতটা সোজা হয় না। এইখানে যে শব্দটা আসবে আমাদের জীবনে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস, সেলফ এস্টিম। সেলফ এস্টিম হচ্ছে ওয়ান অফ দ্য ইনগ্রিডিয়েন্টস অফ ইয়োর ক্যারেক্টার বিল্ডিং। এই আত্মসম্মান বোধটা, তো এটা নিয়ে আসা যাবে কি করে? গুড কোয়েশ্চেন। এখনকার জন্য ওটা তাকে তুলে রাখো, পরে কোনো একটা সময় আমরা নামাবো। তার আগে আমরা এই পলিটিক্স, এটাকে নিয়ে আর একটু অ্যানালিসিস করি। তুমি স্কুলের গণ্ডি পার করলে, কলেজের চৌকাঠের সামনে দাঁড়িয়ে আছো, পার করলে কলেজে ঢুকে পড়লে,
ফ্যান্টাস্টিক। নতুন জীবন, খুব সুন্দর। নতুন কিছু শিখবে তুমি, এখন আরো বড় হবে, খুব ভালো। এবার যেই মুহূর্তে তুমি ক্রস করলে, তোমার সিনিয়র তোমাকে এসে বলল, দেশের জন্য কি কাজ করবি, সমাজের জন্য কি কাজ করবি, একদম ধাঁসু ইমোশনাল স্পিচ হলো। কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া হলো ক্যান্টিন থেকে, হতে পারে বাইরে থেকেও খাওয়া নিয়ে আসা হলো, খুব ভালো। তুমি ধীরে ধীরে দেখলে যে তোমার মধ্যে না একটা অদ্ভুত রকম আইডেন্টিটি নতুন করে এসে গেছে, রাইট? কিসের জন্য? যেহেতু তুমি একটা গ্রুপের মধ্যে আছো, একটা দলের মধ্যে আছো, ওটা ওটা ছোঁয়া লেগেছে তোমার মধ্যে, ঠিক আছে? তাই তোমার মধ্যে মনে হচ্ছে যে না, একটা, জানো না, দেখতে পাচ্ছ না, কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা তোমার মধ্যে এসেছে, রাইট? থিঙ্ক অ্যাবাউট ইট, একটা অদ্ভুত ক্ষমতা তোমার মধ্যে এসেছে। আর এই ক্ষমতাটা আসার সঙ্গে সঙ্গেই আমাদের কি হয়, ওই বয়সের জন্য বলছি, আমাদের কি হয়, ধরাকে সরাগান করা যাকে বলি, আমি কি হনু রে। নাও হোয়াট ইজ দ্য রিয়ালিটি, বাস্তবটা কি? এবার কিছু কঠিন প্রশ্নে আসবে, ধৈর্য ধরো। তোমার মতাদর্শ, চিন্তাধারা, আইডিওলজি অথবা ইডিওলজি, যেভাবে বলো, কি জানো? ডেমোক্রাতিয়া ল্যাটিন না গ্রিক? জানো? গণতন্ত্র কি? পার্লামেন্টারি ডেমোক্রেসি, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি কি? ম্যানিফেস্ট দ্য কমিউনিস্ট তিসেন পার্টি, 23 পাতার একটা বিশাল ডকুমেন্ট, যেটাকে ইংলিশে বলে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি। কি? ফ্যাসিজম কি? ইত্যাদি আরো অনেক প্রশ্ন আছে, উত্তর কি? এখন দেখো, এক্ষুনি স্কুল থেকে বেরিয়েই তোমার সবকিছু জেনে যেতে হবে, সেটা স্বাভাবিক, কোনো দরকারও নেই। আর গুরুজনরা তো আছেই দেশ গড়ার জন্য। তুমি নিজেকে বলো যে আমি আগে শিখি, আমি আগে জানি, নিজেকে তৈরি করি, তারপর দেশ গড়ব, তাই তো? তুমি যদি সময়কে সময় দাও এই শিখবার জন্য, জানবার জন্য, তবে দেখবে সময় তোমাকে অমূল্য মুহূর্ত ফেরত দেবে, রাইট? সো হ্যাভ পেশেন্স। এক্ষুনি সবকিছু জেনে যেতে হবে না, বাট জানতে শুরু করো। নইলে কি হবে, তুমি হয়তো ইনভলভড হয়ে গেছো, রাইট? তুমি ইনভলভড হয়ে গেলে, একটা গ্রুপের সঙ্গে মিশে গেলে, ইনভলভড হয়ে গেলে, কিন্তু তুমি কি নিজেকে বলতে পারবে যে হ্যাঁ আমি এই এই ডোমেইনটাতে এক্সপার্ট, অথবা আমি শিক্ষিত, আমি জেনেছি ডোমেইনটার সম্বন্ধে, অথবা আমি অবহিত? প্রশ্ন করো নিজেকে, তাই কি? যদি উত্তর তোমার না হয়, তবে তোমার একটু সময় লাগবে, শেখো, রাইট? তুমি সৈনিক তো হয়ে গেছো, কিন্তু জানো না কিসের জন্য যুদ্ধে লড়তে নেমেছো, জানার কথাও না এই বয়সে। পলিটিশিয়ানদের চাই সংখ্যা, সো দে আর লুকিং ফর কোয়ান্টিটি, কোয়ালিটি ম্যাটার করছে না এখানে। তুমি অনুরাগী, তুমি একটা সংখ্যা মাত্র, একটা সংখ্যা মাত্র। ঠিক সেরকম সোশ্যাল মিডিয়াতেও দেখবে যে ইট ইজ মোর অফ কোয়ান্টিটি। সাবস্ক্রাইবার কত হয়েছে, সো ইটস কোয়ান্টিটি। তো তুমি একটা সংখ্যা মাত্র, রাইট? অনুগামী। কিন্তু তুমি যদিও বা ট্রিটেড হচ্ছ অ্যাজ এ ফ্রি রিসোর্স, বাট আর ইউ এ ফ্রি রিসোর্স? নয় তো, তুমি ফ্রি রিসোর্স নাও। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ, তুমি নিজেকে বলতে শেখো, নিজেকে বলতে শেখো যে আমি মূল্যবান, আমি মূল্যবান। দেন পিপল or group of people will stop taking you for granted. আজকের দিনে এর জন্যই হচ্ছে আর কি, বুঝতে পেরেছো? ওই যে বললাম, যেটা তাকে তুলে রেখেছি, সেলফ এস্টিম, আত্মসম্মান, ওটা নিয়ে আবার পরে কথা বলবো। এটাতেই যা অ্যাকচুয়ালি গন্ডগোলটা হচ্ছে। ওকে, এবার কিছু প্র্যাকটিক্যাল স্টেপসের কথা বলি, হ্যাঁ? এটা তো কনটেক্সটে তৈরি হলো আমাদের।
তো প্র্যাকটিক্যাল স্টেপসের মধ্যে ফার্স্ট স্টেপ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলতে পারো 5 সেকেন্ডস রুল। 5 সেকেন্ডস রুল। কেউ ধরো কিছু বললো অথবা তুমি নিজে কিছু চিন্তা করলে, মানে তুমি এমন একটা স্টেজে এসছো, একটা ডিসিশন নিতে হবে তোমাকে, ঠিক আছে? তখন তুমি এই 5 সেকেন্ডস রুলটা অ্যাপ্লাই করো, কাউন্ট করো। এখন যদি তুমি কাউন্ট করো 1 2 3 4 5, এতে কিন্তু 5 সেকেন্ডস হবে না, এটাতে খুব বেশি হলে 2 সেকেন্ডস হবে। কিন্তু তুমি যদি এইভাবে কাউন্ট করো 1 এলিফ্যান্ট, 2 এলিফ্যান্ট, 3 এলিফ্যান্ট, 4 এলিফ্যান্ট, 5 এলিফ্যান্ট, তবে দেখবে 5 সেকেন্ডস কাছাকাছি পার করেছো। যদি আমার কথা বিশ্বাস না হয় স্টপ ওয়াচিং করে দিও, ওকে? সো 5 সেকেন্ডস রুল। সো 5 সেকেন্ডস অবধি তুমি চুপ থাকবে, তারপরে চিন্তা করতে শুরু করবে যে এই ডিসিশনটা যে নেব অথবা এই কাজটা যে করব, এতে আমার ভালো হচ্ছে কি? যদি এই লড়াইটা ব্রেনের সঙ্গে করো, করার পরে যদি তোমার ডিসিশন হয় না, শোন না, পৃথিবী যাক এপার, পৃথিবী যাক ওপার, না। কিন্তু উদাহরণ, বাবা মা বললো অনেকক্ষণ ঘোরাফেরা করছিস, পড়াশোনা কর, সকাল থেকে তো বসিস নি একবার পড়তে। এবার তখন তুমি 5 সেকেন্ডস রুল অ্যাপ্লাই করলে, রুল অ্যাপ্লাই করে তুমি ডিসাইড করলে, তোমার উত্তর এলো মাথায় মগজে, না পড়াশোনা করবো না এখন, এটা ভুল, এটা ভুল। তাই তোমাকে একটু, যে তুমি এতটাও বোকা না যে তুমি জানো না, হ্যাঁ না? তুমি যখন লজিক লাগাচ্ছ তুমি এটা জানো যে হ্যাঁ, পড়াশোনা যখন করতে বলছে এটা আমার ভালোর জন্য বলছে এবং এটা আমার করা উচিত এবং এটা ভবিষ্যতে আমার ভালো হবে। সে তুমি ওই 5 সেকেন্ডস থেমে গিয়ে যখন চিন্তা করছো না, ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন ইউর প্রিফ্রন্টাল কোর্টেক্স, রাইট? যেখানে তোমার সিইও থাকে, লজিক। তুমি তাকে কি করছো? তার সঙ্গে কাজ করছো। তুমি যত তার সঙ্গে তুমি কাজ করবে, তত তোমার আবেগপ্রবণ যে ইয়েটা আছে, কি বলে ওটা, লিম্বিক সিস্টেম, সেই আবেগপ্রবণ লিম্বিক সিস্টেমের সঙ্গে তোমার প্রিফ্রন্টাল কোর্টেক্সের যখন এই সেতু বন্ধনটা হবে, তখন তুমি অনেক বেটার জাজমেন্ট নিতে পারবে, রাইট? 5 সেকেন্ডস রুল যেটা অ্যাপ্লাই করলাম সেটা ইমিডিয়েট ডিসিশনের জন্য। তুমি 5 সেকেন্ডস রুল অ্যাপ্লাই করতে পারো লং টার্ম ডিসিশনের জন্য, সে মেবি 3 years ডাউন দ্য লাইন, 5 years ডাউন দ্য লাইন, সেম রুল অ্যাপ্লাই করতে পারো। যেমন ধরো তুমি 2026-এ এখন 11th স্ট্যান্ডার্ডে আছো, সো মেবি বাই 2031 তুমি গ্র্যাজুয়েশনের দোরগোড়ায়, or maybe you have completed, okay? এবার আজকের থেকে যদি তুমি না ভাবো এবং ডিসিশন নেওয়ার জায়গায় আসো এবং তার পরবর্তী স্টেপ হচ্ছে প্ল্যানিং এর জায়গায় না আসো, দেন সময় গড়িয়ে যাবে, রাইট? ওকে, সো কেন? দেখো এখন চলছে কি, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে। তো এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবাই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন খুব কথাবার্তা বলি, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তুমি একটা কোর ড্রাইভার হিসেবে ধরতে পারো, মূল সহায়ক প্রযুক্তির 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং তার জন্য কি হয়েছে, অনেক নতুন নতুন ক্যারিয়ার অপশনস এসেছে, রাইট? তাই তোমাকে জানতে হবে যে তুমি ক্লাস 12-এর পরে কোন রাস্তাটা নেবে। তার জন্য ইট ইজ অ্যাডভাইজেবল ইফ ইউ ক্যান স্পিক টু আ ক্যারিয়ার কাউন্সিলর, রাইট? কারণ এখন অনেক নতুন নতুন ক্যারিয়ার অপশনস এসছে, যারা আমরা আছি চেনা জানা পরিচিত, তাদের থেকে বেটার হবে ইফ ইউ টেক অ্যাডভাইস ফ্রম অ্যান এক্সপার্ট, রাইট? সো ডু দ্যাট। হ্যাভিং সেড দ্যাট, তো টেকনিক্যালি কি দাঁড়াচ্ছে যে তুমি লং টার্ম ডিসিশনের জন্য যখনই তুমি ডিসাইড করবে প্রিফ্রন্টাল কোর্টেক্সের সঙ্গে লড়াই করছো, সেটা 5 সেকেন্ডস থেমে গিয়ে তারপরে স্টার্ট থিঙ্কিং অ্যান্ড দেন টেক দ্য ডিসিশন। যদি সেই ডিসিশনটা না হলো তো না হলো, যদি হ্যাঁ হলো তো হ্যাঁ হলো। হ্যাভিং সেড দ্যাট, তোমার ক্যারিয়ার অপশনের জন্য স্পেশালি রিলেটেড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমার যদি মনে হয় তুমি কিছু জানতে চাও,
কমেন্ট করো, যদি ওটা আমার এখতিয়ারের মধ্যে থাকে, আই উইল ডেফিনেটলি লাভ টু শেয়ার ইট উইথ ইউ। থার্ড স্টেপ, না বলতে শেখো। না বলাটা একটা আর্ট, একটা ফিনেস দরকার না বলতে গেলে। মোদ্দা বাংলা কথা হলো যে একটু সূক্ষ্মতা, একটু চাতুর্য দরকার হবে। যাকে না বলছো তার যেন কষ্ট না হয়, তাকে যেন দুঃখ না দাও, কিন্তু তোমাকে না বলতে হবে। সো ইটস অ্যান আর্ট, প্র্যাকটিস কর। কারণ কি, দেখো, তুমি লজিক দিয়ে বিচার করেছো, বিচার করে তুমি ওই ডিসিশনে এসছো যে তুমি না, ঠিক আছে, এবার তাকে তো বলতে হবে। তা নাহলে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখবে জীবনে তোমার করতে ইচ্ছে করছে না, তোমার ভালো লাগছে না, তুমি জানো এটা তোমার কোনো কাজের কাজ হচ্ছে না, কিন্তু যেহেতু তুমি না বলতে পারো না বুক ফুটে, তাই তুমি সেই কাজে লিপ্ত হয়ে পড়ছো। তাতে তোমার সময়ও যাচ্ছে, মন মেজাজটাও ভালো থাকছে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ ব্যাড ইনভেস্টমেন্ট অফ টাইম, সিম্পল, পিরিয়ড। তাই স্মার্টলি খেলো। কি করতে হবে, একটু চাতুর্য, একটু সূক্ষ্মতা নিয়ে এসে বলতে হবে, সো দ্যাট তোমার কুলটাও থাকলো, তার কুলটাও থাকলো না। হ্যাভিং সেড দ্যাট, চাণক্য, কোন একটা ভিডিওতে মনে বলেছিলাম চাণক্যর সময়, চাণক্য বলেছেন যে লোহা যখন আগুনের স্পর্শ পায় তখন কি হয়, সিম্পল সায়েন্স, উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক তেমনি তুমি যদি খারাপ সঙ্গর সঙ্গে থাকো, তবে তোমার বুদ্ধি সু আসবে না, কু আসবে, মানে তোমার কুবুদ্ধি বাড়বে, সুবুদ্ধি বাড়বে না। নাও এটা বলো না বলার জন্য, ওকে, ইটস অ্যান আর্ট, তো প্র্যাকটিস করো। এবার ফোর্থ, লিসেন, শোনো। শোনাটা দরকার। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া আর পরিস্থিতির দৌলতেই হতে পারে আমরা শুনি না, তাই না? তুমি ভাবছো তুমি শুনছ, কিন্তু তুমি শোনোনি, কারণ কানে তো তোমার ঢুকেছে, কিন্তু তোমার কান থেকে ওটা মগজে যায়। আর যতক্ষণ না মগজে যাচ্ছে ততক্ষণ তুমি ওটা নিয়ে কিছু চিন্তা করছো না। চিন্তা না করলে, তুমি ওটা নিয়ে ডেলিবারেশন না করলে, তুমি ওটা নিয়ে ডিসিশনে আসতে পারছো না, রাইট? সো টেকনিক্যালি তুমি শোনোনি, ওটা জাস্ট তোমার কানে এসেছে। তার কারণটা হলো যে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম শুনতে গেলে যে সময়টা দিতে হবে, সরি, তোমার কাছে সেই সময়টাই নেই, কারেক্ট? সো ইউ হ্যাভ টু লিসেন অ্যান্ড লিসেন কেয়ারফুলি অ্যান্ড অ্যাক্টিভলি। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি লিসনিং এর। ধরো তুমি রাস্তা পার হচ্ছ, তখন যদি গাড়ি হর্ন দেয়, তুমি খুব সচেতন এবং তুমি তখন শুনবে, লিসেন করছো, ইউ আর কেয়ারফুলি অ্যাক্টিভলি লিসনিং, যেহেতু তুমি রাস্তা ক্রস করছো। কিন্তু সেই তুমি যদি ফুটপাথ দিয়ে হাঁটছো, আর তখন যদি রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, গাড়িগুলো হর্ন দিচ্ছে, আর ইউ লিসনিং? শুনছো কি তুমি? না, দরকার নেই, তোমার মগজেও চিন্তা করতে হচ্ছে না, ইউ আর জাস্ট হিয়ারিং, রাইট? সো দ্যাটস a subtle difference between active listening and just hearing. তাই শোনাটা খুব দরকার, যেটা এখন তোমার পক্ষে একটা বড় চ্যালেঞ্জ। একটু খতিয়ে দেব। আমায় অনেক সাবধান করেছিলেন, বুঝিয়েছিলেন, বকেছিলেন, কষ্টও পেয়েছিলেন। আমার মা বলেছিলেন, বাবু সঙ্গ ছাড়, কিন্তু শুনিনি। তখন যেটা করেছিলাম, এই কান দিয়ে ঢুকে গেল, ওই কান দিয়ে বেরিয়ে গেল, বাস। উল্টে অবান্তর কথা বলেছি, তখন তো নিজেকে খুব বিচক্ষণ মনে করতাম। তারপর যখন সময়ের সাথে সাথে বয়সের শ্যাওলা ধরতে শুরু করলো, তখন মাকে এসে কথায় কথায় বলেছিলাম, মা বড্ড ভুল হয়ে গেছে, ভুল তো হয়েছে, শুড আই সে ব্লান্ডার। তোমরা সেই ভুল করো না। I always say, you people are the smartest of the smart. তোমাদের যে জেনারেশন, তোমরা সেই ভুল করো। মন দিয়ে শোনো, সময় দাও, ভাবো, you will come to the correct conclusion.
এ কান দিয়ে করো না। It's not smartness, it is stupidity, utterly stupidity. ইউনিভার্সিটি গবেষণায় বলছে আমরা অবচেতনভাবে আমাদের কাছের মানুষের আচরণ, কথা বলার ধরন, এমনকি মানসিক অবস্থানকেও অনুকরণ করি। আমরা অজান্তেই তাদের অভ্যাস, নৈতিক, অনৈতিক মূল্যবোধ নিজের করে নিই। আর এই ব্যাপারে আমরা যদি একটু পিছিয়ে যাই, একটু মানে অনেকটাই, চাণক্য আমাদের সাবধান করেছিলেন প্রায় 2300 থেকে 2400 বছর আগে, ওই যখন তিনি মৌর্য সাম্রাজ্যটা গড়ছেন চন্দ্রগুপ্ত মৌর্যকে সঙ্গে নিয়ে, তখন তিনি বলে গেছিলেন যে তোমার চারিপাশে যদি কুলসিত চিন্তার মানুষ থাকে তবে ধীরে ধীরে তোমার চরিত্রে তার ছাপ পড়বে। সিম্পল। তুমি ওনার লেখা চাণক্য নীতি বা অর্থশাস্ত্র পড়ো, বলছি না পারলে পড়ো, চেষ্টা করো, বলছি পড়ো। আর মজার কথা হলো চাণক্য তো আমাদের এতগুলো বছর আগে বলে গেছে, কিন্তু আমরা তো যতক্ষণ না পশ্চিমী দুনিয়া কিছু বলছে ততক্ষণ তো আমরা গলায় গামছা দিয়ে বসে থাকি। পশ্চিমী দুনিয়াও বলেছে, কি বলছে ওরা বলছে রুল অফ 5। কি বলছে? রুল অফ 5। এবার জিম রন নামে একজন মোটিভেশনাল স্পিকার, জিম অ্যাজ ইন JIM, রন খুব সম্ভবত ROHN, ইফ আই এম নট মিস্টেকেন। তো জিম রন একজন মোটিভেশনাল স্পিকার, উনি এটা খুব পপুলারাইজ করেছেন, রুল অফ 5। তো রুল অফ 5টা কি? খায় না মাথায় দেয়। রুল অফ 5টা হচ্ছে তুমি হলে সেই 5 জন মানুষের গড়, অ্যাভারেজ অফ 5 পিপল, যাদের সঙ্গে তুমি সব থেকে বেশি ওঠা বসা করো। দ্যাটস রুল অফ 5। ওকে, নাও এটাকে আরেকটা টার্মও বলো সোশ্যাল মিররিং, মানে আয়না রিফ্লেক্ট করছে, সোশ্যাল মিররিং। এর পেছনে এক বৈজ্ঞানিক ধারণা আছে, ওকে, যেটা সামাজিক সংক্রমণের সাথে যুক্ত। সেটা ইংলিশে বলা হয় সোশ্যাল কন্টিজেন্ট। এই সোশ্যাল কন্টিজেন্টকে যদি একটু ব্রডলি বলা হয় আর কি, সোশ্যাল কন্টিজেন্ট, তার একটা যদি উদাহরণ দিই, ধরো তুমি তোমার বন্ধুর সাথে আরেকজনের সঙ্গে দেখা করতে গেছো, সেই আরেকজন তোমার কাছে অপরিচিত, কিন্তু তোমার বন্ধুর সে বন্ধু। তো অনেকক্ষণ থাকলে, গল্প করলে, হাসিটা মজা হলো, কিছু সিরিয়াস ডিসকাশন হলো, অ্যান্ড দেন ইউ আর ব্যাক। ভালো কথা। তারপরে হঠাৎ করে একদিন রিয়েলাইজ করলে তুমি এই ধরো এই টার্মটা হয়তো ইউজ করো আর কি, খুব, মামা রিয়েলি। তো এই 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 ধরনের কথা তুমি আগে বলতে না। একটু খেয়াল করে দেখবে যে তুমি এইটা ডেভেলপ করেছো অথবা অ্যাবজর্ভ করেছো ওই যে বন্ধুর সঙ্গে যখন দেখা করতে গেছো, তার সঙ্গে যে ওইটুকু সময় ছিলে, তার থেকে তুমি ওটা নিয়ে এসছো অবচেতন। কারেক্ট? দ্যাটস সোশ্যাল কন্টিজেন্ট। তো একটু পড়াশোনা করো এটা নিয়ে, আরো অনেকটা জানবে। নাও দিস আর অল দ্য ডার্ক সাইড অফ দ্য কয়েন। পয়সা তো দুদিক থাকে, তো দিস ইজ দ্য ডার্ক সাইড। হোয়াট ইজ দ্য ব্রাইট সাইড অফ দ্য কয়েন? তো সেটাতে যখনই আসবো তখনই নেক্সট পয়েন্টে চলে আসবো। নেক্সট পয়েন্টটা হচ্ছে সেলফ রেসপেক্ট। তোমাকে এই ভিডিওতে শুরুর দিকে আমি বলেছিলাম না, একটা টার্ম এসেছিল আমাদের মধ্যে, সেলফ এস্টিম। তখন বলেছিলাম কারে তুলে রাখতে, রাইট? ওই সেলফ এস্টিম। তো সেলফ এস্টিম আর সেলফ রেসপেক্ট নিয়ে কথা বলতে গেলে অনেকটা সময় লাগবে। তো আজকে এত অবধি তো আমি এমনিতেই তোমার অনেকটা সময় নিয়ে নিলাম। তা এমন নয় যে তোমার কাছে সময় নেই, তোমার কাছে অফুরন্ত সময় আছে, কিন্তু সময়ের সঙ্গে যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য, ওটা নেই। তাই বকলমে সময় নেই। যেহেতু সময় নেই, সেহেতু আজকে আর এটা নিয়ে কথা বলবো না, নেক্সট ভিডিওতে বলবো। কি বলবো? সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম, তার সঙ্গে কিছু ছোট ছোট কি বলবো এক্সারসাইজের কথা বলবো, যেটাতে তুমি ওটাকে নিয়ে আরো বেশি ডেভেলপ করতে পারো নিজের মধ্যে। ওকে, ফর দ্য নেক্সট ভিডিও। আচ্ছা, এবার প্রশ্ন, তুমি কে জানো? তুমি হলে কবি সুকান্ত ভট্টাচার্য আগামী ফিউচার। জ্বর নই,
মৃত নই, নই অন্ধকারের খনিজ। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ন চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য, আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এর শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিখরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। বাকিটা তুমি পড়ে নিও, এটাই তুমি। কবি সুকান্ত আগামী। এবার প্রশ্ন হলো, তুমি কি নিজের জন্য দাঁড়াবে না ভিড়ের মধ্যে তলিয়ে যাবে? প্রশ্ন তোমার, উত্তর তাই তোমার। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, হাসিটা বজায় রেখো। অ্যাডিওস। যদি তোমার মনে জায়গা হয় তবে অনুরাগী হতে ভুলো না। যাদের ভাবনার সাথে তোমার সুর মিলে যায় তাদের কাছে পৌঁছে দিও এই বার্তা। যদি আরো কিছুক্ষণ সাথে থাকতে চাও তবে সঙ্গে থেকো। অসংখ্য ধন্যবাদ।